আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আজ অনার্স চতুর্থ বর্ষের টোপোলজি লেকচার 7 তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। টোপোলজি ক্লাসে এবং চ্যাপ্টার 2 এর সি। ইতিমধ্যে আমরা বেশ 6টি লেকচার শেষ করেছি। চ্যাপ্টার 2 এর সিটি ছোট একটি চ্যাপ্টার, এটা আমরা একটি ক্লাসে আশা করছি শেষ করতে পারবো। প্রথমে আমরা এই চ্যাপ্টারে কিছু ডেফিনেশন বা সংজ্ঞা, এরপর থিওরি প্রমাণ করব। তাহলে চলো প্রিয় শিক্ষার্থী, আমরা শুরু করি। গণনযোগ্যতা বা কাউন্টেবিলিটি এই অধ্যায়ের নাম, অর্থাৎ গণনযোগ্যতা বলতে আমরা কি বুঝি এই বিষয়গুলো আমরা প্রথমে জানব। প্রথম, গণনযোগ্য টোপো জগৎ বলতে আমরা কি বুঝি। একটি টোপো জগৎ এক্সটি, তোমরা জানো যে আমরা টোপোলজি শুরু করেছিলাম এবং সেখানে এই যে টোপো জগৎ এক্স এবং টি, এগুলো আমরা প্রথম দিকে আলোচনা করেছিলাম। তাহলে এইভাবে যদি লেখা হয় যে একটি টোপো জগৎ এক্স টি কে প্রথম গণনযোগ্য জগৎ বলা হয় যদি প্রত্যেক পি ইজ বিলংস টু এক্স এর জন্য পি কে ধারণকারী এমন একটি গণনযোগ্য খোলা সেট শ্রেণী বিটা পি বিদ্যমান থাকে, যেন পি কে ধারণকারী প্রত্যেক খোলা সেট জি বিটা এর একটি সদস্যকে ধারণ করে। অর্থাৎ যদি বড় হাতের বি ইজ বিলংস টু বিটা পি হয়, তবে আমরা বলতে পারি এক্স ইজ বিলংস টু বি সাবসেট অফ জি হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এক্স জি একটি টোপো জগৎ, আর এই গণনযোগ্য খোলা সেট হলো বিটা পি, আর এখানে পি কে ধারণ করে প্রত্যেক খোলা সেট হলো জি, আর বি এর ছোট হাতের বিটা এর একটি সদস্যকে ধারণ করে। তাহলে যদি বি বড় হাতের বি ইজ বিলংস টু বিটা পি হয়, তবে এক্স ইজ বিলংস টু বি, অর্থাৎ এক্স ওই বি এর উপাদান হবে এবং সে বিটি আবার কার, অর্থাৎ সেটি আবার সাবসেট হবে জি এর। তাহলে এটাকে আমরা বলছি প্রথম গণনযোগ্য টোপো জগৎ। এবার আমরা জানবো দ্বিতীয় গণনযোগ্য টোপো জগৎ বলতে কি বুঝি, বা সেকেন্ড কাউন্টেবল টোপোলজিক্যাল স্পেসেস। একটি টোপো জগৎ এক্স টি কে দ্বিতীয় গণনযোগ্য জগৎ বলা হয় যদি টোপোলজি টি এর জন্য একটি গণনযোগ্য ভিত্তি বিটা বিদ্যমান থাকে। অথবা আমরা বলতে পারি একটি টোপো জগৎ এক্স টি কে দ্বিতীয় গণনযোগ্য জগৎ বলা হয় যদি টি এর একটি গণনযোগ্য ভিত্তি বিদ্যমান থাকে। আমি আর একবার বলছি, দেখো, একটি টোপো জগৎ এক্স টি কে দ্বিতীয় গণনযোগ্য জগৎ বলা হয় যদি টোপোলজি টি এর জন্য একটি গণনযোগ্য ভিত্তি বেটা বিদ্যমান থাকে। অথবা আমরা বলতে পারি একটি টোপো জগৎ এক্স টি কে দ্বিতীয় গণনযোগ্য জগৎ বলা হয় যদি টি এর একটি গণনযোগ্য ভিত্তি বিদ্যমান থাকে। এরপর আমরা জানবো ঘন উপসেট বলতে কি বুঝি, বা ডেন্স সাবসেট বলতে আমরা কি বুঝি। একটি টোপো জগৎ এক্স টি এর একটি উপসেট এ কে ঘন উপসেট বলা হয় যদি এবং কেবল যদি এ বার, অর্থাৎ পূরক, আমরা এ বার ইকুয়াল টু যদি আমাদের এক্স হয়, অর্থাৎ এক্স টি এখানে একটা টোপো জগৎ, এর একটি উপসেট হলো এ, একে বলা হবে ঘন উপসেট যদি এবং কেবল যদি এ বারটা যদি এক্স এর সমান হয়। একইভাবে আমরা পৃথকীকরণ যোগ্য জগৎ বলতে আমরা বুঝি, বা সেপারেবল স্পেসেস বলতে আমরা কি বুঝি। একটি টোপো জগৎ এক্স কে পৃথকীকরণযোগ্য বলা হয় যদি এক্স এর একটি গণনযোগ্য ঘন উপসেট বিদ্যমান থাকে। আমি আরেকবার বলছি, দেখো, বলা হচ্ছে যে একটি টোপো জগৎ
এক্স কে পৃথকীকরণযোগ্য বলা হয় যদি এক্স এর একটি গণনযোগ্য ঘন উপসেট বিদ্যমান থাকে, অথবা আমরা অন্যভাবে বলতে পারি, দেখো একটি টোপজগৎ এক্স কে পৃথকীকরণযোগ্য বলা হয় যদি এবং কেবল যদি এক্স এর একটি সসীম অথবা অশেষ গণনযোগ্য উপসেট এ বিদ্যমান থাকে, যেন এ এর আবদ্ধক সম্পূর্ণ টোপজগতের সমান হয়। অর্থাৎ এ বার যদি এক্স এর সমান হয়, এক্স ইকুয়াল টু এক্স হয়। এবার আমরা জানবো হলো অধিনুক্রমিক পৃথকীকরণযোগ্য জগৎ। তাহলে অধিনুক্রমিক পৃথকীকরণ জগৎ হলো একটি টোপজগৎ এক্সটিকে অধিনুক্রমিক পৃথকীকরণযোগ্য বলা হয় যদি এবং কেবল যদি এটির প্রত্যেক উপজগৎ পৃথকীকরণযোগ্য হয়। আমরা এই সংজ্ঞাগুলো মোটামুটি একটা ধারণা নিলাম। এখন আমাদের কাজ হবে এই সংজ্ঞার উপর ভিত্তি করে আমরা কিন্তু উপপাদ্য প্রমাণ করব। তাহলে চলো আমরা একটি উপপাদ্য, গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য তোমাদের জন্য বলা হচ্ছে, যে কোনো দ্বিতীয় গণনযোগ্য জগৎ সর্বদাই প্রথম গণনযোগ্য। একটু আগে আমি কিন্তু তোমাদের এই প্রথম গণনযোগ্য আর দ্বিতীয় গণনযোগ্যের একটি সংজ্ঞা বলেছিলাম। তা বলা হচ্ছে যে কোনো দ্বিতীয় গণনযোগ্য জগৎ সর্বদাই প্রথম গণনযোগ্য, অর্থাৎ সেটা যদি দ্বিতীয় গণনযোগ্য হয় তাহলে অবশ্যই সেটি প্রথম গণনযোগ্য হবে, এটি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণে দেখো, মনে করি এক্স টি একটি দ্বিতীয় গণনযোগ্য টোপজগৎ, যেহেতু বলা হয়েছে দ্বিতীয় হলে প্রথম হবে, সেজন্য আমরা শুরুতে ধরে নিয়েছি এক্স টি একটি দ্বিতীয় গণনযোগ্য টোপজগৎ। তাহলে সংজ্ঞানুসারে টি এর একটি গণনযোগ্য ভিত্তি বিটা বিদ্যমান থাকবে। কেন আমরা একটু আগে সংজ্ঞা পড়েছি, সেই সংজ্ঞা যদি দ্বিতীয় গণনযোগ্য হয় তাহলে আমরা সংজ্ঞানুসারে বলতে পারবো টি এর একটি গণনযোগ্য ভিত্তি বিটা থাকবে, বিটা বিদ্যমান। মনে করি এক্স এর একটি ইচ্ছাধীন বিন্দু, বড় হাতের এক্স, কিন্তু এক্স একটি সেট, তোমরা জানো এই এক্সও কিন্তু একটা সেট। সেই জন্য মনে করি এক্স এর একটি ইচ্ছাধীন বিন্দু এক্স, আমরা কিন্তু বিন্দু এখানে চলক হিসেবে ব্যবহার করেছি, দেখো, অর্থাৎ এই বড় হাতের এক্স একটি সেট আর এর একটি উপাদান বা বিন্দু আমরা বলছি এক্স, এবং এক্স কে ধারণ করবে বিটা এর সকল সদস্যের সংগ্রহ, তাদেরকে আমরা বলছি বিটা অফ এক্স। অর্থাৎ দেখো এক্স টি এখানে একটি দ্বিতীয় গণনযোগ্য টোপজগৎ, আর তার মধ্যে টি সংজ্ঞানুসারে আমরা পেলাম যে টি এর একটি গণনযোগ্য ভিত্তি হলো বিটা, এটা আছে এর মধ্যে। এখন এক্স একটি সেট, তার মধ্যে একটি ইচ্ছাধীন একটি বিন্দু আমরা ধরে নিলাম এক্স, তাহলে এই এক্স কে ধারণকারী যে বিটা এর সকল সদস্যর যে সেট বা সংগ্রহ, তাদেরকে আমরা বলছি বিটা, নিচে দেখো ছোট হাতের এক্স, অর্থাৎ এই যে এক্স কে ধারণ করে এই বিটা এর সদস্য, সেটা বোঝানোর জন্য এই বিটা অফ এক্স ব্যবহার করা হয়েছে। তাহলে যদি এক্স এর একটি প্রতিবেশ এন হয়, তোমরা জানো প্রতিবেশের সংজ্ঞা আমরা আগেই বলেছিলাম, তাহলে এক্স এর, এবং তোমাদের মনে রাখতে হবে প্রত্যেকটি চ্যাপ্টারের সাথে কিন্তু আমি যখন প্রথম তোমাদের পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে প্রথম যে সংজ্ঞাগুলো আমরা বলেছিলাম সেই সংজ্ঞাগুলো প্রত্যেকটি অধ্যায়ের কোনো না কোনো জায়গায় গিয়ে তোমাদের প্রয়োজন হবে। ঠিক এখানেও তাই, আমরা প্রথম অধ্যায় যখন তোমাদের বলেছিলাম সেখানে প্রতিবেশ কাকে বলে সেটা ভালোভাবে বুঝিয়েছিলাম। তাহলে দেখো, যদি তোমরা ভুলে যেয়ে থাকো তাহলে আবার ওই প্রথম চ্যাপ্টারটা আরেকবার রিভিশন করে নিবে। এখানে দেখো, যদি এক্স এর একটি প্রতিবেশ এন হয় তবে এক্স কে ধারণকারী বিটা এর একটি খোলা সেট জি বিদ্যমান, যেন এক্স ইজ বিলংস টু জি সাবসেট অফ এন হয়। অর্থাৎ বিটা অফ এক্স এর একটি উপাদান জি এর জন্য এক্স ইজ বিলংস টু জি ইজ এ সাবসেট অফ এন হবে, যা নির্দেশ করে যে এক্স এর একটি স্থানীয় ভিত্তি হলো বিটা এক্স। যেহেতু একটি গণনযোগ্য সেট গোত্র বিটা এর একটি উপসেট গোত্র বিটা এক্স, ফলে এটি গণনযোগ্য। কেন আমরা এখানে বলেছি, দেখো সংজ্ঞা অনুসারে যে এক্স কে ধারণকারী বি এর যে সদস্য তাদেরকে আমরা বিটা এক্স দিয়ে প্রকাশ করেছি। সেই জন্য বলা হচ্ছে যদি এক্স এর একটি প্রতিবেশ এন হয় তবে এক্স কে ধারণকারী বিটা এর একটি খোলা সেট জি বিদ্যমান থাকবে, অর্থাৎ থাকবে।
সেই ক্ষেত্রে কেমন ভাবে থাকবে, এক্স ইজ বিলংস টু জি, এবং সেই এক্স টি আবার কার সাবসেট হবে, এন এর সাবসেট। কেন, এক্স এর একটি প্রতিবেশ এখানে এন, এই জন্য এটি হবে। অর্থাৎ বিটা অফ এক্স এর একটি উপাদান জি এর জন্য এক্স ইজ বিলংস টু জি ইজ এ সাবসেট অফ এন হবে। আমরা দেখলাম যে এক্সটা যদি জি এর উপাদান হয় তাহলে কি হবে, আসলে দেখো পরে বলা হচ্ছে, অর্থাৎ বিটা অফ এক্স এর একটি উপাদান জি এর জন্য এক্স ইজ বিলংস টু জি ইজ এ সাবসেট অফ এন হবে, যা নির্দেশ করে যে এক্স এর একটি স্থানীয় ভিত্তি হলো বিটা এক্স। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে বলা হচ্ছে যে যা নির্দেশ করে এক্স এর একটি স্থানীয় ভিত্তি এখানে বিটা এক্স। যেহেতু একটি গণনযোগ্য সেট গোত্র বিটা এর একটি উপসেট গোত্র বিটা এক্স, ফলে এটি গণনযোগ্য হবে। অতএব আমরা বলতে পারি এক্স এর প্রত্যেক বিন্দু একটি গণনযোগ্য স্থানীয় ভিত্তি ধারণ করে, ফলে এক্স টি প্রথম গণনযোগ্য। আমাদের কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল যদি এক্স টি দ্বিতীয় গণনযোগ্য টোপজগৎ হয় তাহলে সেটি থেকে প্রমাণ করতে হবে অবশ্যই প্রথম গণনযোগ্য টোপজগৎ হবে। আমরা কিন্তু দেখো ধরে নিয়েছিলাম এক্স টি একটি দ্বিতীয় গণনযোগ্য টোপজগৎ, আমরা উপসংহারে পেলাম কি যে এক্স টি একটি প্রথম গণনযোগ্য টোপজগৎ। সুতরাং আমাদের থিওরিটি কিন্তু দেখো প্রমাণিত হয়ে গেল। এখন আমরা একটু এর উল্টা যদি বলা হচ্ছে যে প্রত্যেক প্রথম গণনযোগ্য জগৎ দ্বিতীয় গণনযোগ্য হওয়া আবশ্যক নয়। কেন, একটু আগে বললাম যে দ্বিতীয় হলেই সেটা কিন্তু অবশ্যই প্রথম গণনযোগ্য টোপজগৎ হবে। এখন এখানে আরেকটি দেখো, এটাও কিন্তু পরীক্ষা আসছে যে বলা হচ্ছে প্রত্যেক প্রথম গণনযোগ্য জগৎ দ্বিতীয় গণনযোগ্য হওয়া বাঞ্ছনীয় কিনা, আবশ্যক কিনা। না, সেটা আবশ্যক নয়, এটিও আমরা প্রমাণ করব। দেখো মনে করি এখানে আর ডি বিক্ষিপ্ত টোপজগৎ, তাহলে আমরা প্রত্যেক এক্স ইজ বিলংস টু আর এর জন্য, কেন একটু আগে আমরা এখানে কি লিখেছিলাম, এক্স টি লিখেছিলাম, এখানে দেখো আর ডি, তাহলে একে আমরা বলা হচ্ছে একটি বিক্ষিপ্ত টোপজগৎ। ফলে আমরা বলতে পারি এক্স ইজ বিলংস টুর জন্য, আর এর জন্য বিটা অফ এক্স ইকুয়াল টু সেট অফ এক্স, সেট গোত্রটি এক্স বিন্দুতে একটি গণনযোগ্য ভিত্তি গঠন করে। ফলে আর ডি প্রথম গণনযোগ্য। কেন, আমরা একটু আগে প্রথম গণনযোগ্য যে সংজ্ঞা পড়েছিলাম সেই অনুযায়ী আমরা বলতে পারলাম যদি এই শর্তটি মেনে চলে তাহলে সেটি অবশ্যই প্রথম গণনযোগ্য হবে। আমি আরো একবার এই লাইনটি বোঝাচ্ছি। দেখো মনে করি আর ডি হলো একটি বিক্ষিপ্ত টোপজগৎ, তাহলে এই এক্স হলো আর এর উপাদানের জন্য বিটা অফ এক্স ইকুয়াল টু সেট অফ এক্স, এই সেট গোত্রটি এক্স বিন্দুতে একটি গণনযোগ্য ভিত্তি গঠন করে। ফলে এই যে আর ডি যে ম্যাট্রিক জগৎ, যে বিক্ষিপ্ত ম্যাট্রিক জগৎ, সেটি প্রথম গণনযোগ্য। এবার আমরা জানবো, আমরা জানি আর এর উপসেট গোত্র বিটা ডি এর একটি ভিত্তি গঠন করে যদি এবং কেবল যদি বিটা কেবলমাত্র আর এর সকল এক উপাদানের সেট নিয়ে গঠিত হয়। প্রত্যেকটার সাথে দেখো অনেকগুলো সংজ্ঞা কিন্তু জড়িত। এখানে দেখো আরেকটি নতুন কথা, তোমরা আমি বলেছি এটাও কিন্তু তোমাদের বলা হচ্ছে এর সকল এক উপাদানের সেট নিয়ে, একটি মাত্র উপাদান আছে যে সেটের মধ্যে গঠিত, সেটাকে বলা হচ্ছে এক উপাদানের সেট। এখানে বিটা অগণনযোগ্য কারণ আর অগণনযোগ্য, যেহেতু আর অগণনযোগ্য তাহলে অবশ্যই বিটা কি হবে, বিটাও অগণনযোগ্য হবে। ফলে ডি এর কোনো গণনযোগ্য ভিত্তি নেই, অতএব আমরা বলতে পারলাম আর ডি দ্বিতীয় গণনযোগ্য নয়। আমরা দেখলাম যে একটা টোপজগৎ যদি সেটি প্রথম গণনযোগ্য হয় সেটি দ্বিতীয় গণনযোগ্য হতেও পারে, নাও হতে পারে, মানে বলা হচ্ছে এটা আবশ্যক নয় হওয়ায়। একটু আগে বললাম যে দ্বিতীয় গণনযোগ্য হলে সেটা কি হবে, অবশ্যই প্রথম গণনযোগ্য টোপজগৎ হবে। আর উল্টা কথা বলা হয়, যদি যদি প্রথম গণনযোগ্য টোপজগৎ আমরা দেখলাম যে সেটি প্রথম গণনযোগ্য, সেটি কিন্তু দেখো আমরা প্রমাণ করলাম দ্বিতীয় গণনযোগ্য হলো না। অর্থাৎ প্রথম হলেই যে দ্বিতীয় হবে এমন হতেও পারে, কিন্তু অর্থাৎ আগে যেমন হবেই, এবার কিন্তু বলা হচ্ছে যে প্রথমটা হলে দ্বিতীয় গণনযোগ্য টোপজগৎ হওয়াটা বাঞ্ছনীয় নয়, আবশ্যক নয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এবার আরো একটি প্রমাণ অর্থাৎ থিওরি প্রমাণ করব।
এবং এই থিওরিটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এবং দেখো অনেকবার পরীক্ষা আসছে। থিওরিটি হলো প্রত্যেক দ্বিতীয় গণনযোগ্য জগৎ পৃথকীকরণযোগ্য। অর্থাৎ বলা হচ্ছে প্রত্যেক দ্বিতীয় গণনযোগ্য যে জগৎ সেটি পৃথকীকরণযোগ্য, অর্থাৎ এভরি সেকেন্ড কাউন্টেবল স্পেস ইজ সেপারেবল। এবং এখানে আমরা দ্বিতীয় গণনযোগ্য, পৃথকীকরণযোগ্য এই কথাগুলো আমরা আগেই আলোচনা করেছি। তাহলে আমরা এটা প্রমাণ করার জন্য দ্বিতীয় গণনযোগ্য জগৎ কিন্তু সেটা পৃথকীকরণযোগ্য প্রমাণ করব। তাহলে এখানে আছে দেখো, মনে করি এক্স টি একটি দ্বিতীয় গণনযোগ্য জগৎ। তাহলে আমরা সংজ্ঞা অনুসারে টি এর একটি গণনযোগ্য ভিত্তি বিটা বিদ্যমান, যেন বিটা ইকুয়াল টু সেট অফ বিটা বড় হাতের বি অফ এন, যেখানে এন ইজ বিলংস টু এন ন্যাচারাল নাম্বার। অর্থাৎ বলা হচ্ছে যদি এক্স টি একটি দ্বিতীয় গণনযোগ্য জগৎ হয়, তাহলে সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি টি এর একটি গণনযোগ্য ভিত্তি বিটা এখানে থাকবে। এবার সেই বিটাটা কেমন হবে? বিটাটি হবে দেখো বি অফ এন সেটের মধ্যে, এবং এন ইজ বিলংস টু এন হবে। এখন এ ইকুয়াল টু যদি এক্স অফ এন একটি সেট হয় যেখানে এন ইজ বিলংস টু এন আকারে একটি সেট বিবেচনা করি, তা সেখানে প্রত্যেক এন ইজ বিলংস টু এন এর জন্য এক্স এন ইজ বিলংস টু বি এন হবে। বলা হচ্ছে আমরা এখন একটি সেট নিলাম, এ একটি সেট, এবং সেই সেটের উপাদান এখানে এক্স এন, এবং এই এনটা হলো স্বাভাবিক সংখ্যা। তাই যদি হয় তাহলে এই আকারে একটি সেট বিবেচনা যদি করা হয় যেখানে প্রত্যেক এন বিলংস টু এন এর জন্য, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার জন্য এই যে এক্স অফ এন, এটা কিন্তু দেখো আমরা এর উপাদান, তাহলে এই এক্স এন অবশ্যই বি এন এর উপাদান হবে, এটা আমরা বলতে পারি সংজ্ঞা অনুসারে। তাহলে স্পষ্টত এ গণনযোগ্য। অর্থাৎ আমাদের কি পেলাম? যদি আমরা দেখলাম এ একটি সেট যেটার মধ্যে এক্স এন সেটের উপাদান, এবং সেটি দেখলাম কি এক্স এন আবার হলো বি এন এর মধ্যে আছে, তাই যদি হয় তখন আমরা বলতে পারি যে এই এ একটি গণনযোগ্য। কেন আমরা একটু আগে গণনযোগ্যর যে সংজ্ঞাটা আমরা পড়েছিলাম সেখানে বলা ছিল যদি এরকম হয় তাহলে সেটি হবে গণনযোগ্য। সেই হিসাবে আমরা এখানে বলতে পারলাম যে এ হলো স্পষ্টত একটি গণনযোগ্য। এবার আমরা জানবো, মনে করি এক্স এর একটি স্বাধীন বিন্দু এক্স, অর্থাৎ বড় হাতের এক্স, কিন্তু দেখো এখানে বড় হাতের এক্স হলো এখানে একটি সেট, এবং এর একটি বিন্দু হলো এখানে ছোট হাতের এক্স, এবং এক্স এর একটি টি প্রতিবেশ জি, যেহেতু টি এর একটি ভিত্তি বিটা, অতএব বিটা অফ এই যে দেখো এন নট ইজ বিলংস টু বিটা বিদ্যমান, যেন এক্স ইকুয়াল টু এক্স ইজ বিলংস টু বি অফ এন নট, আবার সেটি কি হবে? জি এর সাবসেট হবে। এবার আবার আমরা কি বলতে পারি? দেখো এখানে আবার এ এর সংজ্ঞা অনুসারে বলতে পারি এক্স এন নট ইজ বিলংস টু এ কে বি অফ এন নট ধারণ করে। এখান থেকে আমরা বলতে পারলাম এক্স বড় হাতের এক্স এন নট কি হবে? এই জি এর উপাদান হবে, অর্থাৎ জি এর অন্তর্গত এ এর অন্তত একটি বিন্দু এক্স নট মানে এক্স এন নট বিদ্যমান থাকবে। যেহেতু এক্স কি একটি স্বাধীন ধরে নিয়েছিলাম, সেজন্য আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এক্স এর প্রত্যেক প্রতিবেশ এ এর অন্তত একটি বিন্দু থাকবে বা ধারণ করবে। এবার আমরা পরবর্তী ক্ষেত্রে দেখো, ফলে আমরা বলতে পারি এ এর একটি সংলগ্ন বিন্দু এক্স। এখানেও কিন্তু দেখো এই যে সংলগ্ন বিন্দুর সংজ্ঞাটাই আমরা কিন্তু প্রথম অধ্যায়ে আলোচনা করেছিলাম যে সংলগ্ন বিন্দু আসলে কি। এই জন্য বলা হচ্ছে
যে আমরা যদি ওই সংজ্ঞাগুলো ভালো করে না বুঝি তাহলে কিন্তু উপপাদ্যগুলো মনে রাখা বা বোঝা একটু কষ্ট হয়। তাহলে দেখো, ফলে এ এর একটি সংলগ্ন বিন্দু এক্স, তাই আমরা বলতে পারি এক্স ইজ বিলংস টু এ বার। অতএব এক্স ইজ বিলংস টু বলহাতের এক্স ইমপ্লাইজ আমরা বলতে পারি এক্স অবশ্যই ইজ বিলংস টু এ বার। তাহলে আমরা কি পেলাম, এক্সটা যদি এক্স সেটের উপাদান হয় তাহলে এক্স টি আবার কি হবে, এ বারের উপাদান হবে। অর্থাৎ আমরা কি পেলাম, এক্সটা এই এ বারের একটি উপসেট, অর্থাৎ এক্স ইজ এ সাবসেট অফ এ বার সেট। অর্থাৎ এই বড় হাতের এক্স একটি সেট, এই এ বারও কিন্তু একটি সেট। আর এই এক্স ছোট হাতের এটি একটি বিন্দু বা উপাদান, এখানেও কিন্তু একটি বিন্দু। অর্থাৎ একটি বিন্দু যদি ওই সেটের উপাদান হয় এবং ওই একই বিন্দু যদি আরেকটি সেটের উপাদান হয়, তখন আমরা বলতে পারি অবশ্যই এই দুটো সেট একটি অপরটির সাবসেট। অর্থাৎ যে সেটের উপাদান থেকে আমরা নিয়েছি সেটি সাবসেট হবে পরের সেটের। অর্থাৎ এক্স ইজ এ সাবসেট অফ এ বার। এটা তোমরা সেটের যে বিষয়গুলো সেটা ধারণা থাকলেই এটা বুঝতে পারবে। এখানে দেখো, কিন্তু আমরা পাই কি, এ বার ইজ এ সাবসেট অফ এক্স, কিন্তু এটা আমরা পাই, একবার পেলাম এক্স ইজ এ সাবসেট অফ এ বার, আর একবার পেলাম কি, এ বার ইজ এ সাবসেট অফ এক্স। ফলে আমরা বলতে পারি এই দুটো সেট সমান। অর্থাৎ যদি একটি আরেকটির উপসেট হয় এবং ওইটিও যদি এর উপসেট হয়, তাহলে আমরা বলতে পারি এই দুটো সেট পরস্পর সমান। সেই হিসেবে বলতে পারি, দেখো, এ বার ইকুয়াল টু এক্স। সুতরাং এই এক্স টি পৃথকীকরণ যোগ্য। আমরা এই অনুযায়ী, অর্থাৎ পৃথকীকরণের যে সংজ্ঞা সেই অনুযায়ী আমরা বলতে পারি এই এক্স টি যে টোপজগৎ আমরা ধরে নিয়েছিলাম সেটা অবশ্যই পৃথকীকরণ যোগ্য। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এই থিওরিটি আরেকবার দেখি। কি ছিল, বলা ছিল যে প্রত্যেক দ্বিতীয় গণনযোগ্য জগৎ পৃথকীকরণ যোগ্য। তা আমরা প্রথমে শুরুতে ধরে নিয়েছিলাম একটি দ্বিতীয় গণনযোগ্য এক্স টি, এবং তারপর আমরা বিভিন্ন সংজ্ঞা ব্যবহার করে আমরা সেটা থেকে প্রমাণ করলাম যে এই যে এক্স টি যে দ্বিতীয় গণনযোগ্য টোপজগৎ, সেটি থেকে আমরা লাস্টে কি প্রমাণ করলাম, যে এক্স টি একটি পৃথকীকরণ যোগ্য। সুতরাং আমাদের থিওরিটি প্রমাণিত হলো। আমরা কিন্তু আজকে দেখো দুইটা গুরুত্বপূর্ণ থিওরি তোমাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিলাম। তোমরা এই থিওরির উপর ভিত্তি করে যদি থিওরি দুটো বুঝে থাকো, তাহলে অবশ্যই তোমাদের যে সমস্যাগুলো আছে, বিশেষ করে এই থিওরির উপর ভিত্তি করে যে প্রবলেমগুলো তোমাদের বইয়ের মধ্যে করে দেওয়াও থাকে, সেগুলো তোমরা দেখবে। যদি কোনো সমস্যা থাকে আমার সাথে কথা বলবে। যে আর আমি তোমাদের বাসায় প্র্যাকটিস করার জন্য অবশ্যই তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। তবে কিছু নির্দিষ্ট করে আমি কয়েকটি অঙ্ক তোমাদের বাড়ির কাজ দিব, তোমরা বাসায় সেটি অবশ্যই প্র্যাকটিস করবে। উদাহরণ 1 নম্বরে আছে, দেখো, দেখাও যে প্রথম গণনযোগ্য টোপজগতের যে কোনো উপজগত প্রথম গণনযোগ্য। অর্থাৎ আমরা কিন্তু এখানে প্রথম গণনযোগ্য, দ্বিতীয় গণনযোগ্য, এবং দেখো আমরা একটু আগে প্রমাণ করেছি, সেই ক্ষেত্রে এখানে বলা হচ্ছে দেখাও যে প্রথম গণনযোগ্য টোপজগতের যে কোনো উপজগত প্রথম গণনযোগ্য। আমরা থিওরি প্রমাণ করেছিলাম যে একটি প্রথম গণনযোগ্য তোমার যদি দ্বিতীয় গণনযোগ্য হয়, এভাবে আমরা কিন্তু একটি আরেকটির সাথে সম্পর্ক করে কিন্তু থিওরি প্রমাণ করে দিয়েছি তোমাদের। সেই হিসাবে তোমরা এইটি দেখলেই বুঝতে পারবে যে দেখাও যে প্রথম গণনযোগ্য টোপজগতের যে কোনো উপজগত প্রথম গণনযোগ্য হবে। একইভাবে উদাহরণ 2 আছে, দেখো, মনে করি পি ইজ বিলংস টু এক্স বিন্দুতে বিটা পি ইজ ইকুয়াল টু সেট অফ জি1 জি2 ডট ডট ইনফিনিটি একটি গণনযোগ্য স্থানীয় ভিত্তি। দেখাও যে পি বিন্দুতে একটি নিরায়িত স্থানীয় ভিত্তি বিদ্যমান থাকে। তোমরা এই দুটো অঙ্ক বাসায় অবশ্যই করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ ক্লাসে মনোযোগ থাকার জন্য, মনোযোগ দিয়ে ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা আমাদের পাঠ এখানেই শেষ করছি। ধন্যবাদ সব।